নমস্কার ভাস্কর বাবু। হ্যাঁ দাদা নমস্কার। হ্যাঁ, সংগ্রামী যৌথ মঞ্চে যে দুটো টেলিফোন নাম্বার আপনার ইতিমধ্যে হেল্প ডেস্কের নাম্বার দিয়েছেন 7001961060 এবং 9832218755, এই নাম্বার দুটোতে অনেকে ফোন করছেন, কলটা বেজে যাচ্ছে। এই নিয়ে একটু আপনি একটু ধোঁয়াশাটা ক্লিয়ার করবেন? হ্যাঁ আসলে সকালবেলাতে আপনার নাম্বারটা পাবলিশ হওয়ার পরে হ্যাঁ। অন্তত পক্ষে মানে দুজনের কাছে 1000-2 ফোন ঢুকেছে। আচ্ছা। এবার সেই ফোন ঢোকা তো শুধু নয়, মানে তাদেরকে প্রত্যেককে তাদের সমস্ত তথ্যগুলোকে রেডি করে দিতে হয়েছে। তো সেই জায়গা থেকে নিয়ে তারা মোটামুটি যারা ধরছিলেন আর কি, তারাও তো কর্মচারী, আমাদের তো কোনো প্রফেশনাল লোক নেই। তা সেই জায়গা থেকে তারাও একটু হাঁপিয়ে উঠেছেন আর কি। তা আমরাও বুঝতে পারিনি যে এই পরিমাণে কল আসবে। তা আমরা ঠিক করেছি যে মানে অন্তত পক্ষে 5 থেকে 6টা নাম্বার আমরা প্রোভাইড করব, যাতে করে মানুষের কাছে অপশন বাড়ে এবং যাদের ফোন আজকে ওঠাতে পারেনি আমাদের যারা আছেন, যাদের নাম্বার দেওয়া হয়েছে, তা তাদের ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে যে তাদের মানে অবশ্যই তাদেরকে কল ব্যাক করে নেওয়া হবে আমাদের পক্ষ থেকে। এবং ডিএ সংক্রান্ত তারা ডেটাগুলোকে সঙ্গে রাখুক, আপনাদের কাছে সরাসরি মানে আপনাদের কাছে তারা প্লেস করবেন আপনাদের সহায়তা। হ্যাঁ 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 হ্যাঁ, একদম একদম একদম। অনেক ধন্যবাদ ভাস্কর বাবু, অনেক ধন্যবাদ। গতকাল আমরা নতুন বাংলার দর্শকদের জন্য সংগ্রামী যৌথ মঞ্চ যে হেল্প ডেস্ক নাম্বার দুটো দিয়েছিল সেই নাম্বার দুটো উল্লেখ করে আমরা সম্প্রচার করেছিলাম এবং বহু মানুষ, আপনারা যারা সরকারি কর্মচারী, যারা অবসরপ্রাপ্ত কর্মচারী, অনেকেই সেই নির্দিষ্ট নাম্বারে ফোন করেছেন, কিন্তু সেই ফোন নাম্বার বেজে গেছে। তার কারণটা হচ্ছে একদিনে যদি দুটো নাম্বারে 2000-এর আশেপাশে নাম্বারে ফোন ঢোকে, স্বাভাবিকভাবে যারা এই দায়িত্বশীল সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্ব আছেন তাদের পক্ষে সব ফোন অ্যাটেন্ড করাটা সম্ভব নয়। ফলত যেটা সংগ্রামী যৌথ মঞ্চ সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্তটা আপনারা শুনলেন। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ, তাকে সরাসরি আমি ফোন করে বললাম যে নাম্বার দুটো 7001961060 এবং 9832218755, এই নির্দিষ্ট নাম্বার দুটোতে অনেকেই আমাদের কাছেও বলেছেন ফোন বেজে যাচ্ছে। কারণটা কি? উত্তরটা তিনি দিলেন এবং বললেন আরও একাধিক নাম্বার অচিরেই তিনি দিচ্ছেন, যে নাম্বারগুলোতে প্রথমত আপনারা ফোন করতে পারবেন, কিন্তু যারা এইখানে ফোন করেছেন তারা নতুন নাম্বার, অন্য নাম্বারগুলোতে কাইন্ডলি অনুগ্রহ করে ফোন করবেন না। তার কারণটাও ভাস্করবাবু আমাকে স্পষ্ট করেছেন যে ব্যাপারটা হচ্ছে যে নাম্বারগুলো ইতিমধ্যে আপনারা ফোন করেছেন, রিং করে গেছে, সেই ফোন নাম্বারগুলোকে ওরা নোট করে নিচ্ছেন। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে অ্যাসিওর করা হচ্ছে যে আপনারা যারা ফোন করেছেন অথচ পাননি নির্দিষ্ট হেল্পলাইন নাম্বার দুটোতে, সেইখানে তাঁরা ঘুরিয়ে তাদের সময় মতো ফোন করবেন। একটু হয়তো সময় লাগবে, একটু অ্যাডজাস্ট করুন, কেন এত বড় একটা বৃহত্তর প্রতারণা সারা রাজ্য জুড়ে চলছে। একটা সরকার নবান্নে বসে তার অর্থ দপ্তরের বেশ কিছু অফিসারকে নিয়ে, হরিকৃষ্ণ থেকে প্রভাত মিশ্র থেকে বাকিরা, তাদের নিয়ে যে প্রতারণার ছকটা কৌশলে সাজিয়েছেন, যে সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারীদের কোনো না কোনোভাবে আমি ঠকাবো। বহু ফোন পাচ্ছি আপনাদের কাছ থেকে, আমিও বহু ফোন পেয়েছি। যে পরিমাণ টাকার কথা পাওয়ার কথা SMS ঢুকেছে, তার থেকে প্রায় 1/4 বা 1/5 বলা হচ্ছে 100% দিয়ে দেওয়া হয়েছে। ফলত আলটিমেটলি সেটা একটা বৃহত্তর লড়াই, এবং এই বৃহত্তর লড়াইটা তারা লড়তে নেমেছেন। বলেছেন অচিরেই খুব দ্রুত আরও কয়েকটি নাম্বার দেওয়া হচ্ছে এবং সেই নাম্বারগুলো আপনাদের সাহায্যে কাজে লাগবে। এবং কথা দিলাম, আমি নতুন বাংলা থেকে, আমি দেখেছেন আপনারা যে নিরন্তর আমরা সংগ্রামী যৌথ মঞ্চের সঙ্গে কোঅর্ডিনেট করে আপনাদের সঙ্গে সেতুবন্ধনের কাজটা আমরা করিয়ে দেওয়ার চেষ্টা করি, কিছুটা চেষ্টা করি, কাঠবিড়ালি ভূমিকাটা পালন করি। ফলত সংগ্রামী যৌথ মঞ্চ যে আরও 5-6টি নাম্বার দেবেন বলেছেন, সব দুটো দিয়েছেন, আরও একাধিক দেবেন বলেছেন। তো সেই নাম্বারগুলো আপনাদের কাছে সম্প্রচার করে দেব যে মুহূর্তে আমরা সেটা পাবো। এবং সংগ্রামী যৌথ মঞ্চ যাদের ফোন পেয়েছেন, মিস কল রয়েছে, প্রত্যেককে ঘুরিয়ে ফোন করবেন, কারণ সেই ফোন নাম্বারগুলো তারা নোট নিচ্ছেন। আমি এইটুকু বলে আজকে আপনাদের নিয়ে যাব সরাসরি শহীদ মিনার ময়দানে, যারা 1100 দিনের উপর সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা বসে আছেন, লাগাতার আন্দোলন করছেন সরকারের ভ্রুকুটি উপেক্ষা করে, এবং সরকারি কর্মচারীদের অধিকার, পেনশনারদের অধিকার, এবং অসংখ্য যারা কন্ট্রাকচুয়াল কর্মীদের তাদের অধিকার,
এবং অবশ্যই যারা চাকরি পাননি, চাকরি প্রার্থী, তাঁদের অধিকার, লক্ষ লক্ষ শূন্য পদে নিয়োগ হয়নি এবং চাকরি দুর্নীতি, সামগ্রিকভাবে সারা রাজ্যের যে ব্যাপক অনিয়ম এই মুহূর্তে দাঁড়িয়ে সংগ্রামী যৌথ মঞ্চ যে নেতৃত্বটা দিচ্ছেন, সেই নেতৃত্বের পরবর্তী ধাপ হচ্ছে যে আলটিমেটলি 12 তারিখ সরাসরি কালীঘাট চলো অভিযান, এবং হাজরা মোড় থেকে 12:30টার সময় 12 তারিখ রবিবার দুপুর 12:30টার সময় সেই মহামিছিল শুরু হবে। হরিশ মুখার্জি রোড দিয়েও যাবে সেই মিছিল, সেটাই ঘোষণা করলেন কালকে সংগ্রামী যৌথ মঞ্চ, সরকারি কর্মচারী পরিষদ, অন্যান্য সংগঠনের অনিরুদ্ধবাবুও বললেন। তাদের বক্তব্যটা সরাসরি আমি আপনাদের নিয়ে আসব, এবং অবশ্যই অবসরপ্রাপ্ত কর্মচারীরা যে যেখানে আছেন, চলুন না 12 তারিখ। আমি নিজেও যাব, আমি দীর্ঘদিন ধরে ডিএ সংক্রান্ত ব্যাপারে উপস্থাপনা করছি, বিভিন্ন সংগঠনের বক্তব্য, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, বিক্রম বন্দ্যোপাধ্যায়, সুদীপ্ত দাশগুপ্ত, মলয় মুখোপাধ্যায়, ফিরদৌস শামীম, আমি প্রত্যেকের বক্তব্য সম্প্রচার করেছি, দেখেছেন। এবং সেদিন অবশ্য আমি নিজেও থাকবো, তার কারণ আপনাদের সঙ্গে দেখা হওয়াটাও খুব জরুরি, কারণ এই লড়াইটা প্রত্যেকটি মানুষের। আপনি যদি পেনশনার হন আপনার, আপনি যদি সরকারি কর্মচারী হন আপনার, আপনি যে কোনো সংগঠনের সদস্য হন, আপনি যদি প্রতাপ নায়েক আর মানুষ ভূঁইয়াদের প্রতারণা করার কর্মচারী ফেডারেশনের সদস্য হন, তাও আপনি আপনার পরিবারের লোককে পাঠান। চাকরি প্রার্থীরাও আসুন, যারা অসংখ্য লক্ষ লক্ষ শিক্ষিত বেকারের প্রতিদিন কাঁদিয়ে ছাড়ছেন, ঘরের অলক্ষ্যে দরজা বন্ধ করে ফুঁপিয়ে কাঁদছেন, সারাদিন প্রাইভেট টিউশনি করে এসে দুবেলা দুমুঠো বাবা মাকে খাওয়াতে পর্যন্ত পাচ্ছেন না, অথচ সেই বাবা মা কষ্ট করে MSc MCom পড়িয়েছেন আপনার ছেলেমেয়েদের। সেই মানুষগুলোও আসুন। আমি আজকে সরাসরি নিয়ে যাব আপনাদের শহীদ মিনার ময়দানে, যেখানে এই সংক্রান্ত 12 তারিখের যে কাজটা এবং সরকারি কর্মচারীদের যে প্রতারণার ছক কৌশল, আবার একটা নোটিফিকেশন বেরিয়েছে দেখেছেন, অর্থাৎ ওই ললিপপ ঝুলিয়ে সামনে গাধার মুখে যেমন গাজর ঝুলিয়ে গাধাকে ছোট নয়, সরকারি কর্মচারীদের তো উনি ভেউ করে তুলনা করেছেন, সারমেয়র সঙ্গে তুলনা করেছেন। এখন যে কাজগুলো করছেন নবান্ন থেকে বসে, আলটিমেটলি সরকারি কর্মচারীদের ডিএ থেকে ঠকানো। আমি আবার বলছি, যাদের কাছে SMS ঢুকছে আপনার হিসেব করে দেখবেন, অনেক কম, কাউকে 1/10 মানে 1/10 ভাগ দিচ্ছে, দিয়ে বলছে সব দেওয়া হয়ে গেছে। কত বড় বাটপার একটা সরকার না হলে হয়। আমি বলছি আপনাদের কাছে, যে কোনো সরকার আসুক, সরকারি কর্মচারীরা ডিএ পাবেন, কিন্তু এই প্রতারক মহিলা ওই সরকারে থাকে কিচ্ছু পাবেন না। এখন শুধু ওই ললিপপ ঝোলাচ্ছেন, এই মিটিং, এই নোটিফিকেশান, আবার ব্যাকডেটের নোটিফিকেশানগুলো করছে। আমি সামগ্রিকভাবে এই বিষয়টা নিয়ে ভাস্কর ঘোষের সঙ্গে কথা বলেছি এবং পাশাপাশি আজকের এই প্রতিবেদনে সরাসরি চলে যাব শহীদ মিনার ময়দানে, যেখানে ভাস্করবাবুরা প্রেস ব্রিফিং করছেন, কর্মচারী পরিষদ রয়েছেন এবং চাকরি প্রার্থী, যন্ত্রণা একরাশ বুকে যন্ত্রণা নিয়ে শিক্ষিত বেকার, তিনিও বলছেন 12 তারিখ দেখা হবে। শুনুন। চাকরি প্রার্থীদের সমস্ত মঞ্চ এবং সরকারি কর্মচারী পরিষদের পক্ষ থেকে আজকের এই প্রেস কনফারেন্সে সমস্ত স্তরের সাংবাদিক বন্ধুদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। আপনারা দেখেছেন যে কয়েকদিন আগে ডিএ নিয়ে রাজ্য সরকার ঘোষণা করেছে যে 100% ইউটিলাইজেশন করে দেওয়া হয়েছে। তার অর্থ এটাই যে 100% বকেয়াই মিটিয়ে দেওয়া হয়েছে, যা সম্পূর্ণরূপে বিভ্রান্তিমূলক শুধু নয়, সম্পূর্ণরূপে মিথ্যা। আমরা পরিষ্কারভাবে বলছি যে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি এবং রাজ্যের মানুষের কাছে এই ইলেকশনের প্রাককালে এই সরকার বিগত 15 বছর ধরে তার যে মিথ্যার নজির রেখেছে, সেই মিথ্যার যে নজির, তার সাথে আর একটা সংযোজন হলো। আমাদের কাছে এরকম বহু উদাহরণ এসেছে যে বিশেষ করে পেনশনার এবং গ্রুপ ডি, যাদের ক্ষেত্রে বলেছিলেন ওনারা যে এই টাকাটা আমরা তাদের অ্যাকাউন্টে সরাসরি দেব, বাকিদের ক্ষেত্রে গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি কর্মচারীদের টাকাটা আমরা পিএফ অ্যাকাউন্টে দেব। এবং সেই যে পিএফ অ্যাকাউন্টে দেওয়া, সেটাও কিন্তু দেওয়া হবে 1 অক্টোবর 2026 থেকে দেওয়া শুরু হবে। এখন কিন্তু দেওয়া কিছু হয়নি, শুধু মেসেজ গেছে। এখনো পর্যন্ত কোনো ব্যক্তির অ্যাকাউন্টে একটা টাকাও ঢোকেনি, সকলেই মেসেজ পেয়েছেন। কিন্তু এই মেসেজ পাওয়ার মধ্যেও বহু ধরনের অসঙ্গতি আমাদের কাছে অলরেডি খবর এসেছে।
যেমন ধরুন গতকালকেই একজন WBCS অফিসার ফোন করেছিলেন যে তার পাওয়ার কথা ছিল 3 লাখ টাকা, তাকে 36,000 টাকা ধরানো হয়েছে। তিনি নিজে বিশ্বাস করতে পারছিলেন না। একজন ব্যক্তি ফোন করেছিলেন, তিনি ইরিগেশন ডিপার্টমেন্টে চাকরি করেন, বললেন যে আমার 1 মাসের যে ক্ষতি তার দ্বিগুণ করলে, অর্থাৎ 2 মাসের যে ডিএ বকেয়া হয় সেইটাকে আমার অ্যাকাউন্টে পাঠিয়ে বলা হয়েছে, মেসেজ দিয়ে বলা হয়েছে যে প্রথমে বলা হলো 50% দেওয়া হলো, তার পরের দিন মেসেজ পাঠিয়ে বলা হলো যে 100% ইউটিলাইজেশন করে দেওয়া হলো আপনাদের। আমরা বলছি যে যেভাবে সরকার প্রত্যেক স্তরে কর্মচারীদের কাছে পর্যুদস্ত হয়েছে, তার পালকে এই মিথ্যার আরেকটা সংযোজন হলো, এবং এটা আরো ভয়ানক, কারণ এই মিথ্যাচারের ফলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হলেন এই রাজ্যের লক্ষ লক্ষ পেনশনাররা। আপনারা জানেন যে প্রায় 6 লক্ষ শূন্য পদ সম্পূর্ণরূপে ফাঁকা পড়ে আছে, নিয়োগ নেই, নিয়োগের জন্য হাহাকার করে বসে আছে, বছরের পর বছর রাস্তায় বসে আছে। তাদেরই প্রতিনিধিরা এখানে বসে আছেন চাকরি প্রার্থীদের মঞ্চের, ওরা বলবেন। অস্থায়ী কর্মচারী কিছুক্ষণ আগে এসেছিলেন NSQF এর শিক্ষক শিক্ষিকারা কাঁদছিলেন যে 4 মাস তারা বেতন পাননি। এরকম বহু সেক্টর আছে, আমি শুধু NSQF এর কথা বললাম। বঞ্চনা সীমাহীন। এই বঞ্চনার কথা যদি বলতে হয় তাহলে এই রাজ্যবাসীর একটা বড় অংশই বঞ্চিত। সেই বঞ্চিত সকল শ্রেণীর মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি যে এটাই সুবর্ণ সুযোগ পথে নামার। আমরা চলুন পথে নামি। যেসব মানুষ ভাবছেন যে সরকারি কর্মচারীদের সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে জানানোর যেমন প্রয়োজন, এবং সেই জানানোটা পথে নেমে, রাজপথে নেমেই চিৎকার করলে পরে রাজার কানে ঢোকে বলে আমরা মনে করি। যেহেতু মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে 294টা কেন্দ্রেই তিনিই প্রার্থী প্রতীকীভাবে, কিন্তু আমরা জানি যে তিনি যেহেতু ভবানীপুরে দাঁড়িয়েছেন, আমরা আগের দিন কালীঘাটে যেতে চেয়েছিলাম, আমাদেরকে কলকাতা এখানে আটকানো হয়েছিল। আমরা সেই কথাই মাথায় রেখেই তিনি যেখানকার প্রার্থী, আমরা মনে করছি যে গোটা রাজ্য জুড়ে বিগত 15 বছর ধরে যে জঙ্গলের রাজত্ব প্রতিষ্ঠা হয়েছে, এবং রাজ্যের মানুষ চাইছেন যে এই জঙ্গল সাফ হোক, এবং এই যে বিষবৃক্ষ, সেই বিষবৃক্ষকে উপড়ে ফেলা হোক। সেই বিষবৃক্ষের মূল কিন্তু ভবানীপুরে আছে, কালীঘাটে। আমরা সেই জন্যই আগামী 12 তারিখ এই রাজ্যের সংগ্রামী যৌথ মঞ্চ শুধু নয়, সমস্ত স্তরের মানুষকে একটা ওপেন প্ল্যাটফর্মে আহ্বান জানাচ্ছি যে সকলে মিলে চলুন পথে নামি। যে জায়গাতে উনি দাঁড়িয়েছেন সেই জায়গাতেই পথে নামি, এবং ওনার যে প্রত্যেকটা মিথ্যাচার, যে মিথ্যাচারের ফলে আমাদের জীবন অতিষ্ঠ হয়েছে, আমাদের জীবনের বেঁচে থাকাটা সংকটময় পরিস্থিতির মুখে দাঁড়িয়েছে, তারা সবাই সেই দিনে আওয়াজ তুলি। 12ই এপ্রিল 2026 সাল হাজরা মোড়ে বেলা 12:30টার সময় জমায়েত করে আমরা হরিশ মুখার্জি দিয়ে মিছিল করব। যে মিছিল এর আগে হাইকোর্টের নির্দেশে 2023 সালের 6ই মে করেছিলাম, সেই একই মিছিল আবার হবে। এবং তারপর তার আগে গোটা রাজ্য জুড়ে লিফলেট, ব্যানার এবং পোস্টার ছাপিয়ে এই রাজ্যের যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, এই রাজ্যের যে প্রশাসনহীনতা, তার কথা আমরা রাজ্যবাসীর কাছে তুলে ধরব। এবং তার সাথে বিধানসভা ধরে ধরে আমাদের পক্ষ থেকে এই যে সরকার, তার যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির যে লম্বা তালিকা, সেগুলোকে তুলে ধরে মানুষের কাছে আহ্বান জানানো হবে যে আপনাদের যদি এই রাজ্যটাকে বাঁচাতে হয়, যদি বেঁচে থাকাটাকে সুপ্রতিষ্ঠিত করতে হয়, এবং রাজ্যটাকে যদি বাঁচাতে হয়, তাহলে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে। এই কথায় কাকে ভোট দেবেন হয়তো জিজ্ঞাসা করতে পারেন, এদেরকে না দিলে পরে কাকে দেবেন। আমরা বলছি যে মানুষ যথেষ্ট সচেতন, মানুষ সেখানে ঠিক করুক, আমাদের কাউকে চয়েস নেই, সেটা মানুষ ঠিক করে নিক। কিন্তু এদেরকে দিলে যে রাজ্যটা আরো অন্ধকারে তলিয়ে যাবে, সেই কথাগুলোকে আমরা তুলে ধরব। এবং তারই সাথে বলি যে গ্রুপ A, গ্রুপ B এবং গ্রুপ C কর্মচারীদের ক্ষেত্রে যে টাকাটা বলা হয়েছে যে PF অ্যাকাউন্টে দেওয়া হবে, আমরা ইমিডিয়েটলি দাবি করছি যে সেই টাকাটা PF অ্যাকাউন্টে নয়, স্যালারি অ্যাকাউন্টে দেওয়া হোক। সুতরাং এই বিষয়গুলো ছিল, বাকিটা অনিরুদ্ধদা বলবেন এবং তারপরে চাকরি প্রার্থীদের পক্ষ থেকে বলা হবে। আমি অনিরুদ্ধদাকে করছি, অনুরোধ করছি যে বিষয়গুলো সেগুলো আর বলবেন না, মূল বিষয় যে বিষয়গুলো ভাস্কর বলেছে তার সঙ্গে দু একটা সংযোজন করছি আমি। যে এই যে মহার্ঘ ভাতার যে লড়াই শুরু হয়েছিল আপনারা জানেন, এবং এটা দীর্ঘ 75 বছর ধরে পশ্চিমবঙ্গের কর্মচারীরা
প্রথমে হাইকোর্টে জয়লাভ করেছিলেন এবং তারপরে সর্বশেষ সুপ্রিম কোর্টে জয়লাভ করেছেন। সংগ্রামী যৌথ মঞ্চ এখানে এই ভূমিকা নিয়েছিল বলেই সেটা সম্ভব হয়েছে। এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সুপ্রিম কোর্টে যেদিন গেছিলেন কালো শাল গায়ে দিয়ে সওয়াল করতে এসআইআর নিয়ে, সেই দিনই রাত্রিরের আমরা দেখলাম সুপ্রিম কোর্ট ঘোষণা করলো তার পরের দিন রায়, এবং সেই রায় তারা পরিষ্কার বলে দিল যে কিভাবে এই টাকাটা দিতে হবে। কিন্তু এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সবকিছুর উপরে, তিনি সুপ্রিম কোর্টের ওপরে, তিনি সংবিধানের ওপরে, তিনি ঠিক করে দিচ্ছেন যে কমিটি বানিয়ে কি করা হবে। এবং সম্পূর্ণ একটা জালিয়াতি করে, আমরা বলছি যে এটা সম্পূর্ণ জালিয়াতি, যে সুপ্রিম কোর্টের রায় তো মানলেনই না, উনি ওনার খুশি মতো প্রথমে একটা টুইট করলেন যে মামাটি মানুষের সরকার নাকি খুশি হয়ে এটা দিচ্ছে। প্রথমে এটাই হচ্ছে জলজান্ত মিথ্যে কথা। উনি বলেন যে উনি একবার বলেছিলেন যে আমি মিথ্যে কথা খুব একটা বলি না, তারপরে বুঝে গেছেন যে এটা বলাটা ঠিক হচ্ছে না, বলেছে আমি একেবারেই মিথ্যে কথা বলি না। আসলে উনি যেগুলো বলেন সেগুলো প্রত্যেকটাই মিথ্যে কথা, এবং উনি সেটা ভালো করে জানেন। মামাটি মানুষের সরকারের কোনো ভূমিকা নেই, এটা কর্মচারী শিক্ষক সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনের ফল হচ্ছে এই বিষয়টা, এবং সেটাকে কি করে কার্যকর করতে হয় সেটাও আমরা জানি। এবং সেই কার্যকর করবার জন্যে আমরা যেটা বলছি যে রাজ্যের মানুষ, তাদের সামনে কিন্তু পশ্চিমবঙ্গকে যে শেষ করে দেওয়ার চক্রান্ত হচ্ছে, যে বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গ সরকার এটাকে বৃদ্ধাশ্রমে পরিণত করেছে পশ্চিমবঙ্গকে। চাকরি নেই, তাতে এ রাজ্যের মানুষেরা বাইরে চলে যাচ্ছে, যুবক যুবতীরা বাইরে চলে যাচ্ছে। এবং মহার্ঘ ভাতা আমরা বারবার হিসেব করে দেখিয়েছি যে এতে মহার্ঘ ভাতা ঠিক মতো দিলে অন্য রাজ্য দেয় বলে সেখানে মজুরি বৃদ্ধি পায়। এটা যেখানে আপনার কেরালায় 1000 টাকা দৈনিক মজুরি, সেটা এখানে 400 থেকে 500 টাকা। এটার কারণ কেরালা সরকার পুরো মহার্ঘ ভাতা দেয়, তামিলনাড়ু সরকার AICPI অনুযায়ী দেয়। সুতরাং রাজ্যের অর্থনীতিরও এতে উন্নতি হয়। কিন্তু যারা ওনাকে এই পরামর্শ দিয়েছিলেন, তার অর্থমন্ত্রী অমিত মিত্র প্রাক্তন অর্থমন্ত্রী আর আরেকজন অর্থনীতিবিদ অভিরূপ বাবু, তারা এই যে অভিরূপ সরকার, তাদের এখন কিন্তু আর আমরা কোথাও খুঁজে পাচ্ছি না। তারা বলেছিলেন যে মহার্ঘ ভাতা অধিকার নয় দয়ার দান, সেটা কিন্তু আমরা এই লড়াই করে সেটা আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি, এবং তাদের আর এখন তারা কোথায় লুকিয়ে পড়েছেন আমরা খুঁজে পাচ্ছি না। তো সুতরাং এইটা কিভাবে এই টাকা পুরো আদায় করতে হয়, বিশেষত পেনশনারদের ক্ষেত্রে তাদের কোনো রকম ইনক্রিমেন্ট নেই, তাদের বাড়ি ভাড়া ভাতা নেই, তাদের এই বাজার দরের সঙ্গে সাযুজ্য রাখতে গেলে তাদের এই মহার্ঘ ভাতাই তাদের বেতন সঠিক সমতা নিয়ে আসবে আর কি বাজার দরের সঙ্গে। তো এই জায়গা থেকে আগামী 12 এপ্রিল 2026 আমরা আবার মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে যাচ্ছি এবং সবাইকে আহ্বান জানাচ্ছি যে 6 লক্ষ শূন্য পদ অনিয়মিত কর্মচারী, শুনলেন NSQF, তারা অন্য রাজ্যে তাদের 60,000 টাকা বেতন, এখানে তারা পায় 15,000 টাকা, 4 মাস ধরে বন্ধ। যারা ওই পাম্প অপারেটর, ভালভ অপারেটর, পিএইচই জল যারা দেয়, সেই জল যারা দেয় তারা একবার ধর্মঘট করছিলেন 23 সালে, আর সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে তখন এক মন্ত্রী বলেছিলেন যে যুদ্ধের সময় নাকি জল বন্ধ করা চলে, যুদ্ধের সময় মাইনে বন্ধ করা চলে। যুদ্ধের সময় মাইনে বন্ধ করা চলে, 4 মাস 6 মাস 8 মাস ধরে তারা মাইনে পাচ্ছেন না, অনিয়মিত কর্মচারী 12-13 হাজার টাকা পায়। তো এই নারকীয় ব্যবস্থার অবসান অবশ্যই রাজ্যবাসীকে করতে হবে, এবং 12 তারিখে সেই সূচনা আমরা 12ই এপ্রিল সেই কালীঘাট চলো অভিযানের মধ্যে দিয়ে তার সূচনা আমরা করছি। নমস্কার। ভাস্করদা একটু আগেই বললেন যে সংগ্রামী যৌথ মঞ্চ এবং চাকরি প্রার্থীদের যত মঞ্চ আছে একসাথে আমরা এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। আপনারা জানেন, কেউ 15 বছর, কেউ 10 বছর, কেউ 5 বছর এই গান্ধী মূর্তির তলাতে, এই ধর্মতলাতেই, কেউ নবান্নের সামনে বারবার অ্যারেস্ট হয়ে লালবাজারে যায় চাকরি প্রার্থীরা। এবং আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গের এরকম হাজার হাজার মেধার গলা টিপে হত্যা করার চেষ্টা করা হচ্ছে। আমরা বলতেই পারি ভাতার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো থালা। আমরা রুটি বলতেও যেন আমাদের বাজছে বিবেকে, যে সরকারের পর সরকার আসছে, এই বিগত এত বছর ধরে সরকার চললো, মাননীয় মুখ্যমন্ত্রী বারবার কি বললেন, ডবল ডবল চাকরি। উনি কি বলছেন
যে মেধা মরে যাবে, সেই চিতায় কাশফুল জন্মাবে, সেই কাশফুলের বালিশ বিক্রি করতে বলছেন। যদি সত্যি সত্যি শিক্ষিত বেকার যুবক রাস্তায় বসে কাশফুল, বাদাম ভাজা, ঝালমুড়ি বিক্রি করতে হয়, তাহলে উনি ভুরি ভুরি ডবল ডবল প্রতিশ্রুতি চাকরি দেওয়ার এরকম কথা বলতে পারতেন না। তাই আজকে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি। এর আগে বহুবার যাওয়ার চেষ্টা করেছি, বহুবার আটকানোর চেষ্টা হয়েছে, বহুবার অজুহাত দেখানো হয়েছে। আমরা আর কোনো বাধা মানছি না। আগামী যে তারিখ ঠিক হয়েছে, কালীঘাট অভিযান, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ব। একটাই বলবো, দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। কতই রঙ্গ দেখি দুনিয়ায়, আমরা আর এই রঙ্গ দেখতে পাচ্ছি না। যতক্ষণ না পর্যন্ত আমাদের হকের দাবি, যতক্ষণ না পর্যন্ত আমাদের যোগ্য সম্মান, যতক্ষণ না পর্যন্ত যোগ্য অধিকার আমাদের ফিরে পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমাদের এই লড়াই চলবে। যতক্ষণ দেয়া আছে প্রাণ, ততক্ষণ আমরা লড়াই করে যাব।